পঞ্চমুখী হনুমানজির মূর্তি, 5টা মুখ, মহিরাবণ বর, বজরংবলীর হাতে, 2 হাতে রাম এবং লক্ষণ, বিশাল বড়। এখানেও কিন্তু এই বজরংবলীর একটি মূর্তি, 1 হাতে গদা রয়েছে, পুরোটাই পুরো মাটির। আপনাদেরকে কয়েকদিন আগেই রামনবমীতে হাওড়ার রামরাজাতলাতে কিভাবে এই রামচন্দ্রের পুজো হয়ে থাকে সেটা দেখিয়েছিলাম। এবার রামচন্দ্রের সব থেকে বড় ভক্ত হনুমানজি, অর্থাৎ হনুমানের আজকে জয়ন্তী, আজকে হনুমান জয়ন্তী, সেটা কিভাবে পালন হয় সেটা আমি দেখাবো। বাংলায় সব কিছুই কিন্তু পালন হয়। যদিও এই এরিয়াতে আমি প্রথমবারই আসলাম। এটা হচ্ছে শ্রীরামপুরের বুকে এত সুন্দর যে হনুমানজির পুজো হয়ে থাকে সেটা আমার জানা ছিল না। আগে একটুখানি এখানে কিভাবে আসবে শ্রীরামপুর স্টেশন থেকে সেটা বলে দিই। শ্রীরামপুর স্টেশন নেমে একটা টোটোতে বা অটোতে বলবে তোমরা যে বটতলা ডে স্ট্রিট যাবো, সেখানে আসলেই তোমরা দেখতে পারবে। এই পুজোটা একদম রাস্তার ওপরেই হয়ে থাকে। শ্রী শ্রী মহাবীর পুজো, যেটা অর্গানাইজ করে থাকে হচ্ছে এই ডে স্ট্রিটেরই জয় শিব সেবা সমিতি, তারা কিন্তু এটা অর্গানাইজ করে থাকে। এবছর 11তম বর্ষে পদার্পণ করলো। যেটা মেনলি আমি যেটার জন্য আসলাম সেটা হচ্ছে হনুমানজির এই যে মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, যেটা একদম অন্য রকমের। হ্যাঁ, মানে পঞ্চমুখী যে হনুমানজির মূর্তি, যেটা আমি এর আগে কখনো পুজো হতে দেখিনি। আমি প্রথমবার দেখলাম, তোমরা হয়তো দেখেছো নাকি আমি জানি না। এখানে এই এত বড় আকৃতির যে হনুমানজির মূর্তি সেটা পূজিত হচ্ছে। মোটামুটি 4-5 দিন থাকে এই মূর্তি এখানে। শ্রীরামপুরেরই যে পটুয়াপাড়া রয়েছে সেখান থেকেই এই মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। হনুমানজির যে মূর্তি সেটা কিন্তু সত্যি ভীষণই সুন্দর আর অনেকটা বড়। আজকের যে পুজো, সে পুজো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ঠিক আছে, আমি তো দুপুরবেলাতে আসলাম, দুপুরবেলাতে মানুষজনও এখানে রয়েছেন, তারা পুজোর প্রসাদও নিয়ে যাচ্ছেন। এখান থেকে দেখতে পাচ্ছি 1 হাতে গদা রয়েছে আর 1 হাতে আশীর্বাদ করছেন হনুমানজি। প্যান্ডেলে সেরকম চাকচিক্য নেই। পিছনের অংশটাতে দেখতে পাচ্ছি যে পর্বত, পাহাড় পর্বত রয়েছে, একটি মন্দিরও দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর সাজসজ্জা এবং একদম ওপরে, মাথার ওপরে যে মুকুটটা সেটাও একদম নমিনাল, ঠিক যেভাবে থাকা উচিত, যেভাবে সাবেকি ঠাকুরের থেকে থাকে ঠিক সেভাবেই মূর্তি সাজানো হয়েছে। এবং অনেক মালা দিয়ে এইভাবেই সাজানো হয়ে থাকে প্রত্যেক বছরের মতো। এবছরও তার অন্যথা হয়নি। একটু ক্লোজে দেখানোর চেষ্টা করি এই মূর্তির টোটাল যে অংশটা। এই যে বস্ত্র, সেই বস্ত্র পুরোপুরি রেড কালারের, লাল কালারের বস্ত্র। এবং এই হাতের অংশটা, 2 হাতের অংশটা অনেকটা নিখুঁতভাবে তৈরি করা। তুমি চারদিকটা যদি লক্ষ্য করো দেখতে পারবে, বুঝতে পারবে। এবং এই যে 5টা মুখ, 5টা রকমের, এবং মাঝের যে মুখটি সেটা কিন্তু হনুমানজি যে রূপে আমরা দেখে থাকি বজরংবলীকে, সেই রূপেই ধরা দিচ্ছেন। একদম মাঝের যে মুখটি, অর্থাৎ যে অবতারে আমাদেরকে ধরা দিচ্ছেন তিনি। আমরা যারা যারা টিভিতে দেখেছি, হনুমানজির বিভিন্ন শো দেখেছি, তারা এই টোটাল যে কাহিনী, পুরো ব্যাপারটা জানি। এই পঞ্চমুখী যে হনুমানজির মূর্তি এখানে রয়েছে, এক একটি যে এখানে চরিত্র, সেই চরিত্র ধরা পড়ছে ঠাকুরের এখানে। আর সত্যি খুব ইউনিক, এই জন্যই আসা এখানে, যে এত সুন্দর একটি মূর্তি সেটা আমি নিজের চোখে দেখবো না এবং আপনাদেরকে দেখাবো না, যার জন্যই আসা। এলাকার যারা নাগরিকবৃন্দ তারা তো এখানে উপস্থিত থাকছেন, তারা দেখছেন। একটি বড় যে গদা সেটিও হাতে রয়েছে এবং পিছনের অংশগুলোতে এই বিভিন্ন ভক্তরাও রয়েছে, মানে হনুমানজির যে বিভিন্ন ভক্ত তারাও কিন্তু রয়েছে। ঠিক আছে, যে ধ্বজা নিয়ে অর্থাৎ পতাকা নিয়ে রয়েছে। ভূমি থেকে যদি হাইটের কথা বলি, মোটামুটি 12-13 ফুট হাইট রয়েছে টোটাল। এই মুকুট সমেত যে হাইটটা রয়েছে সেই হাইটটা। এখানে কত তারিখ অবধি থাকবে এটা? মোটামুটি 6 তারিখ অবধি থাকবে। হ্যাঁ, 6 তারিখে বিসর্জন। তার আগে আপনারা এসে দেখতে পারেন। একদম শ্রীরামপুর স্টেশন থেকে একটা টোটো নিয়ে, যেটা আমি বললাম, চলে আসবেন এই বটতলা ডে স্ট্রিট। সেখানে আসলেই আপনি দেখতে পারবেন এদের যে পুজোটা হয়ে থাকে এখানে। এমনকি যে মন্দিরের পিছনের অংশটাতে এই যে ধ্বজা বা পতাকা যে উঠছে, মানে পিছনের যে আর্ট ওয়ার্কটা, সেটাও কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। হনুমান পুজোতে যে সমস্ত রীতি রেওয়াজ থাকে, সমস্ত রীতি রেওয়াজ পালন করা হয়েছে এখানে, এবং সমস্ত কিছু পুজোর সমস্ত আচার মেনে পুরো পুজোটা সম্পন্ন হয়েছে। এটা হলো ওদের মণ্ডপের একদম বাইরের অংশটা। এই বাইরেটা এরকমভাবে, মানে মেনলি মণ্ডপটা মেনলি ফোকাসে নয়, ফোকাসে থাকে প্রত্যেকবার এই যে মূর্তি, সেই মূর্তি সত্যি অসাধারণ মূর্তি যে শিল্পী গড়েছেন, এই কুমোরপাড়ারই শিল্পী গড়েছেন। আমার ভীষণই পছন্দ হয়েছে এই টোটাল যে মূর্তি। আর একটা ব্যাপার আমার ভালো লাগলো, সেটা হচ্ছে এই চারপাশটাতে এরকম পতাকা দিয়ে সুন্দর করে সাজানো পুরো অঞ্চলটা। পরবর্তী যে পুজোটাতে আমি চলে আসলাম, ওখান থেকে 5 মিনিট হাঁটা দূরত্বে ওই যে পুজোটা আমি ছিলাম এতক্ষণ, এটা হচ্ছে শ্রী শ্রী মহাবীর পূজা সমিতি, শ্রী শ্রী
মহাবীর পূজা সমিতি রাম সীতা লেন শ্রীরামপুর, ঠিক আছে, এই পুজোটা হয়ে থাকে। আমি সম্ভবত আমার মনে পড়লো এখন, এখানে আমি এসেছিলাম একটা বছর। এটা প্রতিষ্ঠিত কিন্তু 1939 সাল, মানে কতটা পুরনো। মেনলি এখানে আমি আসার কারণটা হচ্ছে এখানে অন্য রকমের মূর্তি, মানে হনুমানের মূর্তি দেখতে পাই আমরা। অন্য রকম ঠিক বলবো না, এই মূর্তির উল্লেখ রয়েছে পুরাণে, এই মূর্তির উল্লেখ রয়েছে। আমি একটুখানি বলি এই মূর্তির সম্পর্কে তোমাদেরকে যদি বলি, এটা হলো মহিরাবণ বধ, সেটাই কিন্তু দেখানো হয়েছে। মোটামুটি এই এরকমই মূর্তি দেখে আসছি আমরা এখানে এত বছর ধরে। এবার এই মহিরাবণ বধ সম্পর্কে যদি তোমাদেরকে বলি, এটা হিন্দু পুরাণের একটা রোমাঞ্চকর কাহিনী, অনেকেই জানে এই কাহিনীটা সম্পর্কে, ঠিক আছে। যদি সংক্ষেপে বলা চলে তোমাদেরকে একটুখানি বলে রাখি। এই যে তোমরা দেখতে পাচ্ছ হনুমানের হাতে, মানে বজরংবলীর হাতে, দুই হাতে অ্যাকচুয়ালি কাঁধে দুইজন রয়েছে, রাম এবং লক্ষ্মণ। কেন রয়েছে তার কারণ রয়েছে। আমরা জানি যে লঙ্কার রাজা ছিলেন রাবণ। তিনি যখন রাম লক্ষ্মণ, এই যে রাম লক্ষ্মণ হাতে রয়েছে, রাম লক্ষ্মণের সাথে যখন যুদ্ধে পরাজিত হলো, তখন রাবণ তার ভাই মহিরাবণের কাছে সাহায্য চাইতে গেল। আর এই মহিরাবণ কে ছিল আমি একটু বলে রাখি। মহিরাবণ ছিল হচ্ছে পাতাল লোকের রাজা। টোটাল এই মূর্তিটা কিন্তু অনেকটা বড়, হ্যাঁ, প্রত্যেক বাড়ি এরকম মোটামুটি বড় হয়ে থাকে। হ্যাঁ, তো মহিরাবণ ছিল হচ্ছে পাতাল লোকের রাজা এবং শক্তিশালী একজন তান্ত্রিক। এই মহিরাবণ কি করলো, চতুরতার সাথে রাম আর লক্ষ্মণকে অপহরণ করলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ হনুমানজির হাতে রাম এবং লক্ষ্মণ রয়েছে। কি করলো মহিরাবণ, রাম লক্ষ্মণকে অপহরণ করলো, অপহরণ করে পাতালে নিয়ে গেল। এবার খবর পেল হনুমান, খবর পেল, আমরা জানি যে রামচন্দ্রের একজন ভক্ত এই হনুমান খবর পেয়ে পাতালে চলে গেল। পাতালে চলে গিয়ে রাম লক্ষ্মণকে উদ্ধার করলো, উদ্ধার করে আবারও সেই পাতাল লোক থেকে নিয়ে আসলো। এই টোটাল যে কাহিনীটা, এই কাহিনীটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। কিন্তু এই যে মহিরাবণের সাথে হনুমান যখন যুদ্ধটা করলো, একটা বিশেষ কৌশলে কিন্তু হনুমান বধ করলো মহিরাবণকে। সেই বিশেষ কৌশলটা, সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না অতটা, একটুখানি বলে রাখি। 5টি প্রদীপ একসাথে নেভানো, এরকম একটা ব্যাপার আছে। তোমরা যারা ডিটেলটা জানো তারা জানো, তার মাধ্যমে টোটালটা কিন্তু বধ করা হয়। এই টোটাল কাহিনীটাই এখানে বর্ণনা করা হয় প্রত্যেক বছর, সেটাই এবারও দেখানো হচ্ছে এখানে। ভূমি থেকে টোটাল যে হাইটটা মোটামুটি 7 থেকে 8 ফুট হাইট আছে। এরকমভাবেই প্রত্যেকবার বেদির ওপর পুজোটা হয়ে থাকে। ওই পাশেই মন্দির সংলগ্ন একদম এলাকা, ঠিক আছে। এখানে যজ্ঞের জন্য যে জায়গাটা সেটাও করা হয়েছে, আমি এই পার থেকেই ভিডিওটা করছি। এই মূর্তি কিন্তু বেশ সুন্দর, মানে অন্য রকমের যে মূর্তি আমি দেখতে পেলাম, মানে বাংলার বেশ কিছু জায়গাতে আমি দেখেছি মহিরাবণ বধ, যেরকম তার মধ্যে অন্যতম হচ্ছে নবদ্বীপের রাসে আমি দেখেছি মহিরাবণ বধটা আমি দেখেছি। সে জিনিসই এখানে দেখতে পাওয়া গেল আরও একবার। আর রাসের সময় আমি দেখেছি, সে জিনিসই আবারও একবার দেখা গেল। মানে পুরো ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই গল্পটাও আমি তোমাদেরকে বলে দিলাম কিছুটা, অনেকেই জানো গল্পটা। তবে এই ঠাকুরটি কিন্তু বেশি দিন থাকে না, মোটামুটি কালকেই বিসর্জন চলে যাবে। তো একটা ইউনিক যদি এই মূর্তি তোমরা দেখতে চাও বজরংবলী, তাহলে কিন্তু চলে আসতে হবে এই পুজোটা দেখতে। এবং এখানেই পুজোটা প্রত্যেকবার এরকমভাবেই হয়ে থাকে, এবং প্রত্যেকটি আইডলও খুব নিখুঁতভাবে তৈরি করা, মানে নিচের অংশগুলোতে শুরু করে সবটাই। আমি মনে হয় 2023 নাগাদ এখানে এসেছিলাম। এখানে একটুখানি মানে একটি মন্দিরও রয়েছে, মানে একদম প্রতিষ্ঠিত মন্দির, যেখানে বজরংবলী পুজো হয়। এই হলো জায়গাটা, উড়িয়া কলোনি নামেও পরিচিত এই জায়গাটা। চলে এলাম আমার নেক্সট ডেস্টিনেশনে। এটা হলো এই ব্রিজের ঠিক তলায় পুজোটা হয়ে থাকে। নীলকণ্ঠটা দেখিয়ে দিই, শ্রী শ্রী বজরংবলী জিউ পুজো। এই যে টোটালটা এখানে লেখা রয়েছে, কবে প্রতিমা আনা হচ্ছে থেকে শুরু করে কবে বিসর্জন, টোটালটাই এখানে লেখা রয়েছে। আর দেরি করবো না, টোটাল এখানে পুরোপুরি আলো দেওয়া রয়েছে। সোজা গিয়ে তোমাদেরকে মূর্তি দর্শন করাই। ওদের যে পুজোটার নাম সেটা হচ্ছে মাদাম বাগান। এবছর হচ্ছে 11তম বর্ষে পদার্পণ করলো। একদম সামনেটাতে চলে আসলাম, বিশাল বড়। এখানেও কিন্তু এই বজরংবলীর একটি মূর্তি রয়েছে, এবং সাজসজ্জার দিক থেকে কিন্তু আমি এটাকেই রাখবো, তার কারণে এর খুব ভাইব্রেন্ট সাজসজ্জা, ভীষণ সুন্দর হয়েছে সাজসজ্জাটা, ঠিক আছে। পিছনে রাম সীতা লেখা রয়েছে, এবং এখানে একটা এখানে একটা ঝাড় রয়েছে, আর এই আর একটা ঝাড়,
এগুলো টোটাল জায়গাটা, পিছনে একটি পুকুরও রয়েছে, যার জন্য দেখতে খুব সুন্দর লাগছে এখান থেকে। আজকে যে পুজো, সে পুজোটাও সম্পন্ন হয়েছে। এখানে হোমের জায়গাটাও রয়েছে, এখানে সামনেও সব পুজোর সামগ্রী তোমরা দেখতে পাচ্ছ। একটু ক্লোজে দেখাবো তোমাদের। এখানকার যে রূপটা, সেটা একদম সিম্পল রূপের মধ্যে, মানে যেমনটা আমরা দেখে থাকি বজরংবলীর রূপ, ঠিক সেভাবেই আমরা দেখে আসছি। মানে যে এখানটাতে যেমনটা দেখে থাকি সেরকমটাই দেখছি আমরা এখানে। পুরোটাই পুরো মাটির গয়নাগাটি থেকে শুরু করে অর্নামেন্টসটা টোটালটাই মাটি দিয়ে তৈরি করা। এই মুকুটটা কিন্তু সেরা সেরা লাগছে, এবং পিছনের যে চালচিত্রের অংশটা সেটাও সেরা। আর এই যে গদা, এক হাতে গদা রয়েছে, গদাটা দেখো কি বিশাল গদা। আর এখানে একটি ছবিও রয়েছে, ঠিক আছে, এই ছবিও কিন্তু পুজো হয়েছে, মানে নিয়মিত পুজো হয়। আর আমার খুব ভালো লাগলো যে কাজগুলো এখানে করা হয়েছে, সে কাজগুলো পিছনে এরকম প্রজাপতির মতো কিছু কলকা, সে কলকা করা, অনেক ফুল, সে ফুল দিয়ে পুজো করা হয়েছে, বজরংবলীর পুজো করা হয়েছে। এই পাশে আরও একটি বজরংবলীর ছবিও রয়েছে, এবং এ হলো মঙ্গল ঘট। সব মিলিয়ে বলা চলে এই ঠাকুরটাও কিন্তু অত্যন্ত সুন্দর। এই মাদাম বাগানের তোমরা যদি আসছো তাহলে অবশ্যই, বা এখানে যদি থেকে থাকো তাহলে অবশ্যই দেখে যাও। একটা শাইনি ফিল, সে ব্যাপারটা কিন্তু রয়েছে এই ঠাকুরটার মধ্যে। যে লাইটটা পড়ছে, আলোটা মুখের মধ্যে, শাইনি ব্যাপারটা আছে। আর মুকুটের অংশটাতে কিন্তু আবার শাইনি ব্যাপারটা নেই, সেটা কিন্তু ম্যাট ফিনিশের মধ্যে পুরোপুরি করা রয়েছে। এইখানটাতে একটা এরকম আলপনাও দেওয়া রয়েছে, খুব সুন্দর করা। ওদের এখানে ভোগের আয়োজনও হয়েছে, মানে সমস্ত সাধারণ মানুষের জন্য অনেক বড় আয়োজন ভোগের জন্য। সব মিলিয়ে বলা চলে মাদাম বাগানের এই পুজোটা, 11তম বর্ষের এই পুজোটা, এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। যদি শ্রীরামপুরে আসো বা এখানকারই বাসিন্দা হয়ে থাকো তাহলে অবশ্যই একবার দর্শন করে যেও বজরংবলীর। এই ভৌগোলিক অবস্থানটা এতটাই সুন্দর, যেটা বলছিলাম, পিছনে পুকুরটা কতটা সুন্দর। যাই হোক, এই ভিডিওটার মধ্যে আমি 3টে ঠাকুর দেখালাম পরপর। আর সেকেন্ড যে ঠাকুরটা দেখালাম মানে তোমাদেরকে, এই রামসীতা লেনে, সেখানে একটা মন্দির ছিল, রামসীতা মন্দির। সে মন্দিরটা আনফর্চুনেটলি বন্ধ এই মুহূর্তে, হয়তো আর একটুখানি পরে খুলবে, 5:30 বাজে। আমি পরে একবার আসবো। ওই মন্দিরের অনেক ইতিহাস আছে, ওই মন্দিরটা দেখে খুব ভালো লাগলো আমার। যে মন্দির থেকে শ্রীরামপুরের যে নামকরণ সেটা আর কি হয়েছিল, সেটা আমি পরে একবার আসবো, দেখার ইচ্ছে রইলো। শ্রীরামপুর থেকে কারা কারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, সেটা ভিডিওটা পজ করে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নেব। বজরংবলীর কৃপায় সবাই ভালো থাকুক, এটাই চাইবো। আর 200 দিন বাকি মা দুর্গার আসার, আর মা দুর্গার যে ভিডিও সেটাও কিন্তু ধীরে ধীরে আসতে থাকবে, সাথে সাথে অন্যান্য যে সফর ভিডিও সেটাও আসবে। আজকের মতো বিদায়, ভালো থাকো সবাই, টাটা।